হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিকে উইথ কনসেপ্ট। আজকের আমাদের টপিক থার্ড চ্যাপ্টার ইন্ডিয়ান কনস্টিটিউশনে স্যালিন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। এর আগে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও আপলোড করা আছে, যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক করতে পারো। ফার্স্ট লাইকটা দেখে নেব। ইন্ডিয়ান কনস্টিটিউশনে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976কে বলা হয় মিনি কনস্টিটিউশন। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অনেক কিছু নতুন অ্যামেন্ড করা হয়েছিল, তাই জন্য এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে ইটসেলফ কনস্টিটিউশনের আখ্যা দেওয়া হয়েছে। এরপর 1973-এ কেশবানন্দ ভারতীকে এসে বলা হয়, যদিও পার্লামেন্টের পুরো পাওয়ার থাকবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, তাহলেও 368 নম্বর আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট বেসিক স্ট্রাকচার অর্থাৎ প্রিয়াম্বলকে কখনো অল্টার করতে পারবে না। এরপর কিছু স্যালিন ফিচার্স ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। বেসিক্যালি কনস্টিটিউশন দুভাগে ক্লাসিফাই করা যেতে পারে, রিটেন এবং আনরিটেন। রিটেন কনস্টিটিউশন আমেরিকান কনস্টিটিউশনে দেখতে পাওয়া যায় এবং আনরিটেন ব্রিটিশ কনস্টিটিউশনে দেখতে পাওয়া যায়। ইন্ডিয়ান কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন এবং অরিজিনালি 1949 আমরা জানি এখানে একটা প্রিয়াম্বল, 395টা আর্টিকেল, যেগুলো 22টা পার্টে বিভক্ত ছিল এবং 8টা শিডিউল ছিল। প্রেজেন্টলি প্রিয়াম্বল রয়েছে এবং 448 প্লাস আর্টিকেল রয়েছে, যেটা 25টা পার্টে বিভক্ত এবং 12টা শিডিউল রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর লেন্দিয়েস্ট হওয়ার পিছনে কিছু ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট ফ্যাক্টর কি? জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। মানে ইন্ডিয়া এত একটা ভাস্ট কান্ট্রি এবং এর ডাইভার্সিটি প্রচুর, তাই জন্য এটা লেন্দিয়েস্ট হয়েছে। হিস্টোরিক্যাল ফ্যাক্টর, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশন মেকিং এর জন্য মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স। এই অ্যাক্টটা অনেক বাল্কি ছিল ইটসেলফ, তাই জন্য এটা একটা লেন্দিয়েস্ট আকার পেয়েছে। এছাড়াও কি ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা সিঙ্গেল কনস্টিটিউশন, বোথ সেন্টার এবং স্টেটের জন্য একটাই সিঙ্গেল কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করা হয়েছে, তাই জন্য এটা লেন্দিয়েস্ট আকার পেয়েছে। এবং ডমিনেন্স অফ লিগাল লুমিনারিস, মানে সেই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে লিগাল অ্যাডভাইসার, মানে লিগালি ভাবে লয়ের দিক থেকে এনরিচড অনেক ডমিনেন্স পিপলের সংখ্যা বেশি ছিল, তাই জন্য সেই ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা লেন্দিয়েস্ট আকার পেয়েছে। এরপর কি বলা হচ্ছে? ড্রন ফ্রম ভ্যারিয়াস সোর্সেস। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অনেক জায়গা থেকে বড় করা হয়েছে, অনেকগুলো দেশ থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন বড় করা হয়েছে। মেনলি 3টে পার্টে বিভক্ত এই সোর্সগুলো: স্ট্রাকচারাল পার্ট, ফিলোসফিক্যাল পার্ট এবং পলিটিক্যাল পার্ট। স্ট্রাকচারাল পার্টে কি বলা হয়? স্ট্রাকচারাল পার্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে ডিরাইভ করা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ফিলোসফিক্যাল পার্ট অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা ফান্ডামেন্টাল রাইটটা আমেরিকার কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে এবং ডিপিএসপিটা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। এছাড়া পলিটিক্যাল পার্ট অর্থাৎ ক্যাবিনেটের সাথে রিলেশন এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের, সেইটা পলিটিক্যাল পার্টটা বেসিক্যালি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে বড় করেছে। এছাড়াও ইউএসএসআর, কানাডা, অস্ট্রেলিয়া থেকেও ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেক কিছু বড় করা হয়েছে। এই এত কিছু থেকে বড় করার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ব্যাগ অফ বড়োইংসও বলা হয়। এরপর কি দেখে নেবো? নেক্সট ফিচার, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। রিজিডিটি কথার অর্থ কি? রিজিড কনস্টিটিউশন মানে হচ্ছে কি, একটা ল কোনো অ্যামেন্ডমেন্ট যদি করতে হয় তাহলে স্পেশাল প্রসিডিওর লাগবে, যেমন আমেরিকান কনস্টিটিউশনে রয়েছে। তাহলে আমেরিকান কনস্টিটিউশন একটা রিজিড কনস্টিটিউশন, কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশনে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখতে পাই একটা ফ্লেক্সিবল, মানে কোনো ল যদি আমরা কোনো কিছু অ্যামেন্ড করতে গেলে এর অর্ডিনারি ল এর দ্বারাই এটা কিছু অ্যামেন্ড করা পসিবল। ব্রিটিশ কনস্টিটিউশন এটা দেখতে পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে রিজিডিটিও দেখতে পাওয়া যায় এবং ফ্লেক্সিবিলিটি দেখতে পাওয়া যায়। রিজিডিটি কিভাবে দেখতে পাওয়া যায়? আর্টিকেল 368 এর আন্ডারে আমরা দেখতে পাই কিছু স্পেশাল মেজরিটি, পার্লামেন্টের স্পেশাল মেজরিটির দ্বারা, অর্থাৎ 2/3 মেম্বার, দুটো হাউসেরই 2/3 মেম্বারের উপস্থিতিতে আমরা কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারি। এছাড়াও কি, পার্লামেন্টের স্পেশাল মেজরিটি, তার সাথে সাথে স্টেটগুলো হাফ অফ দ্য স্টেটের যদি র্যাটিফিকেশন থাকে, অনুমোদন থাকে, তাহলে আমরা কোনো কিছু অ্যামেন্ড করতে পারি। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের রিজিডিটিকে শো করে। ফ্লেক্সিবিলিটি কিভাবে শো করে? যেটা আর্টিকেল 368-র মধ্যে নেই। আমরা কোনো কিছু অ্যামেন্ড করতে গেলে আমরা সিম্পল মেজরিটি, পার্লামেন্টের সিম্পল মেজরিটি দ্বারাও অ্যামেন্ড করতে পারি, যেটা আর্টিকেল 368 আন্ডারে পড়ে না। তাহলে রিজিডিটি, ফ্লেক্সিবিলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন দুটোই দেখতে পাওয়া যায়। এরপর কি বলছে? ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু ফেডারেল সিস্টেম দেখতে পাওয়া যায়, যেমন কি দুটো গভর্নমেন্ট, পাওয়ারের ডিভিশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন রিটেন একটা কনস্টিটিউশন, সুপ্রিমেসি আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, রিজিডিটি দেখতে পারলাম, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এবং বাইক্যামারালাইজেশন, এগুলো ফেডারেলিজমকে শো করে। এছাড়াও কি আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে? বিভিন্ন ইউনিটারি বায়াস আছে। ইউনিটারি বায়াস মানে কি? কিছু ইউনিটারি বা নন ফেডারেল ফিচার্সও দেখতে পাওয়া যায়। কি কি? একটা স্ট্রং সেন্টার রয়েছে,
সিঙ্গেল কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, সিঙ্গেল ফ্লেক্সিবিলিটি আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, এমার্জেন্সি প্রভিশনস রয়েছে, এই অল ইন্ডিয়া সার্ভিস রয়েছে। এগুলো কিছু ইউনিটারি ফিচার্স দেখতে পাওয়া যায়, যার ফলে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফেডারেল অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিটারি বলা হয়। এই রেসপেক্টে কিছু ফেমাস উক্তি আমাদের এক্সামের রেসপেক্টে এর জন্য পড়তে হবে। কি কি? কেসি হুইর বলেছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট, অর্থাৎ কোয়াসি ফেডারেল তিনি বলেছিলেন। এছাড়া মরিস জোন্স বলেছেন বার্গেনিং ফেডারেলিজম। গ্র্যানভিল অস্টিন একজন আমেরিকান কনস্টিটিউশনাল এক্সপার্ট, যিনি বলেছেন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য কোঅপারেটিভ ফেডারেলিজম। এছাড়া কি নেক্সট ফিচার্স দেখে নেব। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা জানি দু রকম ফর্ম অফ গভর্নমেন্ট এক্সিস্ট করে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেটা ব্রিটিশে দেখতে পাই, ইউকেতে দেখতে পাই, এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা আমেরিকাতে আমরা দেখতে পাই। আমাদের দেশে ব্রিটিশ থেকে মানে ইউকে থেকে অ্যাডপ্ট করা হয়েছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, যেটাকে ওয়েস্টমিনস্টার মডেলও বলা হয়। এতে মেন কিছু ফিচার্স রয়েছে। মেনলি কি কি ফিচার্স রয়েছে? ফার্স্ট ফিচার হচ্ছে প্রেজেন্স অফ নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ। নমিনাল অর্থাৎ কি? আমরা দেখতে পাই নমিনাল এবং রিয়েল এক্সিকিউটিভ দুজনেরই প্রেজেন্ট রয়েছে। নমিনাল এক্সিকিউটিভ অর্থাৎ প্রেসিডেন্ট এবং গভর্নর, এরা নমিনাল এক্সিকিউটিভ আমাদের দেশে। এবং রিয়েল এক্সিকিউটিভ অর্থাৎ কি? প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার। এগুলো রিয়েল এক্সিকিউটিভের প্রেজেন্ট দেখতে পাই। মেজরিটি পার্টি রুল মানে কি? যে পার্টিটা ভোটে বেশি সংখ্যায় ভোট পাবে সেই পার্টি মেজর পার্টি হিসেবে স্বীকৃত পাবে এবং তারাই রুল করবে গভর্নমেন্টে। এছাড়াও কি কালেকটিভ রেসপন্সিবিলিটি দেখতে পাই এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে। মেম্বারশিপ অফ দ্য মিনিস্টার্স ইন দ্য লেজিসলেচারের মেম্বারশিপ দেখা যায় পার্লামেন্টারি ফিচার্সে। এছাড়া প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টারের লিডারশিপ দেখতে পাওয়া যায়। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্টলি ডিসলিউশন অফ দ্য লোয়ার হাউস। ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্লামেন্টারি সিস্টেমে লোকসভাকে ডিসলভ করা যেতে পারে প্রেসিডেন্টের দ্বারা। লোকসভা কিন্তু প্রেসিডেন্ট চাইলে ডিসলভ করতে পারে, কিন্তু রাজ্যসভা ইজ আ পার্মানেন্ট বডি, ইট কান্ট বি ডিসলভড। রাজ্যসভাকে ডিসলভ করা পসিবল নয়। এরপর আমরা দেখব ইন্ডিয়া ইলেক্টেড হেড আছে ইন্ডিয়ায়, মানে আমরা ভোটের দ্বারা নির্বাচিত করি এবং তারাই সেখানে রুল করে। তাই জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ার প্রিয়াম্বলে বলা আছে ইন্ডিয়া ইজ আ রিপাবলিক কান্ট্রি। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটিশে ইউকেতে হেরিটারি পদ দেওয়া হয়, তাই জন্য এটা মনার্কিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ইউকেতে। এছাড়াও কি বলছে? সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভারেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্লামেন্টের পুরো স্বতন্ত্র অধিকার রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ জুডিশিয়াল সুপ্রিমেসি রয়েছে। আমরা কোনো কিছু যদি পার্লামেন্টের কোনো কিছু অ্যামেন্ডমেন্ট দিয়ে যদি কিছু নতুন করে নতুন করে কেস করতে চাই, আনকনস্টিটিউশনাল ল যদি জারি করতে চাই পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটাকে, তাহলে আমরা জুডিশিয়ালের কাছে যেতে পারি, জুডিশিয়াল অ্যাক্টিভিটি করতে পারি। এছাড়াও পার্লামেন্ট অনেক কিছু মেজর পোর্শন কনস্টিটিউশনের যেহেতু অ্যামেন্ড করতে পারে, তাই জন্য পার্লামেন্টেরও একটা সোভারেনিটি পাওয়ার রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এরপর কি বলা আছে? ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি দেখতে পাই। ইন্টিগ্রেটেড কথা, জুডিশিয়ারি মানে কি? আমরা জানি আমাদের হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ফেডারেল কোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে একটা ফেডারেল কোর্ট, এবং সুপ্রিম কোর্টই আমাদের হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। আমরা কোনো কিছু অ্যাপিল করতে গেলে সুপ্রিম কোর্ট ইজ দ্য হায়ার অথরিটি টু অ্যাপিল। সুপ্রিম কোর্টের নিচে কি আছে? হাইকোর্ট, মানে হাইকোর্ট থাকবে সুপ্রিম কোর্টের কাছে অ্যাকাউন্টেবল। হাইকোর্টের নিচে ডিস্ট্রিক্ট কোর্টগুলো আবার থাকবে হাইকোর্টের কাছে অ্যাকাউন্টেবল। অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম আমার ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখতে পাওয়া যায়। এছাড়াও সুপ্রিম কোর্ট ইজ দ্য গ্যারান্টার অফ ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটের গ্যারান্টার হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের গার্জিয়ান হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট। এরপর কি দেখবো? ফান্ডামেন্টাল রাইট মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পার্ট 3-তে পড়ে। আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে ফান্ডামেন্টাল রাইট দেখতে পাই, এবং আমেরিকা থেকে বড় করা হয়েছে। আমরা জানি ফান্ডামেন্টাল রাইট জাস্টিসিয়েবল ইন নেচার, এবং ফান্ডামেন্টাল রাইটকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ম্যাগনা কার্টা বলা হয়। প্রেজেন্টলি 6টা ফান্ডামেন্টাল রাইট এক্সিস্ট করে। যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু 1978-এ 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে বার করে দেওয়া হয়েছে, এবং সেটাকে লিগাল রাইট বলা হয়। আর সেটা এখন 300 A-তে আসে রাইট টু প্রপার্টি। এখন আমাদের প্রেজেন্টলি 6টা ফান্ডামেন্টাল রাইট এক্সিস্ট করে। কি কি? একটা রাইট টু ইকুয়ালিটি, যেটা আর্টিকেল 14 থেকে 18, রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 থেকে 22, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 23 থেকে 24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন
আর্টিকেল 25 থেকে 28 এবং কালচারাল এডুকেশনাল রাইট আর্টিকেল 29 থেকে 30 এবং রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস আর্টিকেল 32, যেটা বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে। এছাড়াও কি ফান্ডামেন্টাল রাইটটা অ্যাবসলিউট নয় এবং এর কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে, এর উপর কিছু রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজ করা আছে এবং এটাকে কাটেল বা রিপিল করতে পারবে পার্লামেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। এছাড়াও ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করা যাবে ন্যাশনাল এমার্জেন্সির সময়, কিন্তু দুটো আর্টিকেল 20 এবং আর্টিকেল 21কে সাসপেন্ড করা যাবে না ন্যাশনাল এমার্জেন্সি জারি থাকা সত্ত্বেও। এরপর কি ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা মেনলি 3টে ব্রড ক্যাটাগরিতে বিভক্ত। কি সোশ্যালিস্টিক, গান্ধিয়ান এবং লিবারেল ইন্টেলেকচুয়ালে। বি.আর. আম্বেদকর ডিপিএসপি কে নোবেল ফিচার বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এটা পার্ট 4 এ আছে, আর্টিকেল 36 থেকে 51 মধ্যে পড়ে এবং আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি কে বড় করা হয়েছে। এর মেন অবজেক্টিভ কি? সেট আপ এ ওয়েলফেয়ার স্টেট। একটা ওয়েলফেয়ার স্টেটে সেট আপের জন্য ডিপিএসপি কে মেনলি ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়েছে। এই ওয়েলফেয়ার স্টেটের সেট আপটা আর্টিকেল 38 এ রয়েছে। ডিপিএসপি নন জাস্টিসিয়েবল এবং নট এনফোর্সিয়েবল বাই দ্য কোর্টস অফ দেয়ার ভায়োলেশন। কোনো ভায়োলেশন হলে এই ডিপিএসপি এনফোর্সিয়েবল নয় কোনো কোর্টে এবং এটা নট জাস্টিসিয়েবল। অর্থাৎ আমরা দেখলাম ফান্ডামেন্টাল রাইট ইজ জাস্টিসিয়েবল বাট ডিপিএসপি ইজ নন জাস্টিসিয়েবল ইন নেচার। এছাড়াও মিনার্ভা মিলস কেস 1980-তে বলা হয়েছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ব্যালেন্স করছে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি দুটোর মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করে রাখে ইন্ডিয়ান কনস্টিটিউশনে মিনার্ভা মিলস কেস 1980-তে বলা হয়েছে। এরপর কি ফান্ডামেন্টাল ডিউটি, যেটা 1976 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সর্দার শরণ সিং কমিটির দ্বারা রিকমেন্ডেশনে এই ফান্ডামেন্টাল ডিউটি ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে আন্ডার দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টারশিপের সময়। পার্ট 4A তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি এবং আর্টিকেল 51A তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি এবং ইউএসএসআর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে ফান্ডামেন্টাল ডিউটি বড় করা হয়েছে। প্রিভিয়াসলি 10টা ফান্ডামেন্টাল ডিউটি ছিল, কিন্তু 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে নতুন একটা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে এবং এখন প্রেজেন্টলি ভারতবর্ষের সংবিধানে 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2002-তে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সে শিশুদের শিক্ষা দেওয়া বাঞ্ছনীয়। এটাই বলা হচ্ছে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে এবং এই নতুন ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাড হয়ে প্রেজেন্টলি 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলা আছে? এটা একটা সেকুলার স্টেট। অর্থাৎ কি এই সেকুলার টার্মটা 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ প্রিয়াম্বলে অ্যাড হয়েছে। সেকুলার কথার অর্থ কি? ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো পার্টিকুলার রিলিজিয়ান নেই এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো অফিসিয়াল রিলিজিয়ান নেই। এরা গিভিং ইকুয়াল রেসপেক্ট টু অল রিলিজিয়ান্স। যে কোনো রিলিজিয়ানদের ইকুয়াল রেসপেক্ট দেওয়া হবে এবং প্রত্যেকটা রিলিজিয়ানকে ইকুয়ালি প্রোটেক্টও করা হবে। এই জন্য এটাকে একটা সেকুলার স্টেট বলা হয়। এছাড়াও কি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এটা একটা সেলিং ফিচার্স ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই রেসপেক্টে আমাদের মেন যেটা এক্সামে আসে, আমরা আগে 21 বছর ছিল ভোটিং ক্রাইটেরিয়ার এজ, কিন্তু পরে 1989-তে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 21 থেকে ভোটিং এজ কমিয়ে 18 বছরে করা হয়েছে আন্ডার দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ রাজীব গান্ধী। এরপর কি বলা হচ্ছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা সিঙ্গেল সিটিজেনশিপ এক্সিস্ট করে। সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ কি? যেমন আমরা দেখতে পারি আমাদের একটাই সিটিজেনশিপ আমরা অ্যাকোয়ার করতে পারি। আমরা সেন্টার এবং স্টেট দুটো জায়গায় আমরা একটাই সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমেরিকা দেখতে পারি ডুয়াল সিটিজেনশিপ ভ্যালিড। অর্থাৎ কি? সেখানে ইউনিয়নের জন্য একটা সিটিজেনশিপ এবং যে স্টেট থেকে তারা বিলং করে তার জন্য একটা সিটিজেনশিপ দেওয়া হয়। ডুয়াল সিটিজেনশিপ দেখা যায় আমেরিকান কনস্টিটিউশনে, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে সিঙ্গেল সিটিজেনশিপ দেওয়া হয়। এছাড়াও কি ইন্ডিয়ান কনস্টিটিউশন কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট বডি কি? ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন তারা কি করে? পার্লামেন্টের যে কোনো ভোট তারা পার্লামেন্টারি ইলেকশন করে। এছাড়াও স্টেট লেজিসলেচারের কোনো ভোট কন্ডাক্ট করে। এছাড়াও প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ভোটও ইলেকশন কমিশন কন্ডাক্ট করে। এরপর কি ইন্ডিপেন্ডেন্ট বডি ক্যাগ অর্থাৎ কি? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আর্টিকেল 148 এর আন্ডারে পড়ে এটা। এটাকে কি বলা হয়? দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। ক্যাগকে বলা হয় দ্য গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স। পাবলিক পার্সের গার্জিয়ান, কারণ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্টকে অডিট করার জন্য এই ক্যাগ কাজ করে। এরপর কি ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আমরা জানি এটা
কোনো বড় এক্সামিনেশন রিক্রুটমেন্ট প্রসেসকে অল ইন্ডিয়া সার্ভিস রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এক্সামিনেশন কন্ডাক্ট করে। এছাড়াও কিছু অ্যাডভাইস দেয় প্রেসিডেন্টকে কোনো ডিসিপ্লিনারি ম্যাটার রিলেটেড। এসপিএসসি অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশন স্টেটের জন্য স্টেটের রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এক্সাম কন্ডাক্ট করে এসপিএসসি। এছাড়াও ডিসিপ্লিনারি ম্যাটারের জন্য অ্যাডভাইস দেয় গভর্নরকে এসপিএসসি। এরপর কিছু এমার্জেন্সি প্রভিশন রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। স্যালিয়েন্ট ফিচার হিসেবে তিনটে মেনলি এমার্জেন্সি আছে: ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352, স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল আর্টিকেল 356 এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360 এর আন্ডারে পড়ে। ন্যাশনাল এমার্জেন্সিতে কি বলা হয়? তিনটের রেসপেক্টে ন্যাশনাল এমার্জেন্সি ভারতবর্ষে জারি করা যাবে। একটা কি? গ্রাউন্ড অফ ওয়ার, যুদ্ধ, এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং আর্ম রেবেলিয়ন। এই তিনটে রেসপেক্টে ন্যাশনাল এমার্জেন্সি ইন্ডিয়াতে জারি করা যাবে, আর্টিকেল 352 বলা রয়েছে। এবং তিনবারই ন্যাশনাল এমার্জেন্সি ভারতবর্ষে এখনো পর্যন্ত জারি হয়েছে: 1962-তে চায়না ওয়ারের সময়, 1971 পাকিস্তান ওয়ারের সময় এবং 1975-এ ইন্টারনাল কিছু ডিস্টারবেন্সের জন্য ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছিল। এই সময় কে কে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট ছিল সেগুলো আমাদের এক্সামের রেসপেক্টে ইম্পর্টেন্ট। 1962-তে প্রাইম মিনিস্টার ছিল আমরা জানি জওহরলাল নেহেরু এবং প্রেসিডেন্ট ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1971-এ ইন্দিরা গান্ধী ছিল প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট ছিল ভিভি গিরি। 1975-এ ইন্দিরা গান্ধী এগেইন ছিল প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট ছিল ফখরুদ্দিন আলী আহমেদ, FA আহমেদ। এরপর স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল এমার্জেন্সি প্রভিশনের মধ্যে পড়ে, যেটা আর্টিকেল 356-এর মধ্যে। কি কেন এটা জারি করা হবে? কোনো কনস্টিটিউশনাল মেশিনারি যদি স্টেটে ব্রেকডাউন করে তাহলে এই এমার্জেন্সিটা জারি করা হয়, অথবা যদি ফেলিওর টু কমপ্লাই উইথ দ্য ডিরেকশন অন দ্য সেন্টারের ডিরেকশন যদি না মানে স্টেট কোনো কিছু না মেনে চলে, তাহলেও স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল আর্টিকেল 365-এর আন্ডারে কিন্তু স্টেট এমার্জেন্সি জারি করা যাবে। আমরা এখনো পর্যন্ত মণিপুরে হাইয়েস্ট নাম্বার অফ স্টেট এমার্জেন্সি দেখতে পাই। 11 বার স্টেট এমার্জেন্সি হয়েছে মণিপুরে এবং ওয়েস্ট বেঙ্গলে 4 বার হয়েছে: 1968, 70, 71 এবং 77। ফিনান্সিয়াল এমার্জেন্সি, যদি ফিনান্সিয়াল ব্রেকডাউন হয় ইন্ডিয়াতে, তবেই ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়, আর্টিকেল 360 আন্ডারে পড়ে এবং এখনো অব্দি ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়নি ভারতীয় সংবিধান। এরপর কি? ইন্ডিয়ান কনস্টিটিউশনে 3 টিয়ার গভর্নমেন্ট দেখতে পাওয়া যায়। 3 টিয়ার গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশন করার উদ্দেশ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 3 টিয়ার গভর্নমেন্টে ইন্ট্রোডিউস করা হয়, যেখানে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে পঞ্চায়েতকে পার্ট 9-এ অ্যাড করা হয় 11th শিডিউলে, এবং 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তেই মিউনিসিপ্যালিটিকে অ্যাড করা হয় পার্ট 9A-তে আন্ডার 12th শিডিউল। তখন প্রাইম মিনিস্টার ছিলেন পিভি নরসিমহা রাও। এরপর ইন্ডিয়ান কনস্টিটিউশনের লাস্ট স্যালিং ফিচার হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সোসাইটির অর্থাৎ এটা এক্সামের রেসপেক্টে আমাদের 97 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011-তে কোঅপারেটিভ সোসাইটি ইনক্লুড করা আছে। এটাই আমাদের ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওর কন্টেন্টটা যদি তোমাদের পছন্দ হয়, প্লিজ লাইক করো, একটা কমেন্ট করো আর কি কি ইমপ্রুভমেন্টের প্রয়োজন তার জন্য, এবং শেয়ার করো ভিডিওটি বন্ধুদের সাথে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, কন্টেন্ট যদি পছন্দ হয় তোমাদের, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম ভিডিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।